আকাশের কথা শুনে সন্ধ্যা আবারও মাথা উঁচু করে তাকায়। আকাশের মুখাবয়বের পরিবর্তন নেই। সন্ধ্যা দুহাতে প্রান্তের প্লেট ধরে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। মাথায় থাকা শাড়ির আঁচল ডান হাতে একটু টেনে নিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ কিছু একটা ভেবে প্রশ্ন করে, তুমি শুনতে পাও? সন্ধ্যা বোকা চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কোঁচকায়, আবারও জিজ্ঞেস করে, ক্লিয়ার শুনতে পাও? সন্ধ্যা কিছুটা মাথা নিচু করে নেয়। এরপর মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আকাশ কেমন অদ্ভুত ভাবে তাকায়। এটা কিভাবে সম্ভব হয়? কথা বলতে পারে না অথচ স্পষ্ট শুনতে পায়। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে, ইন্টারেস্টিং তো। সন্ধ্যার কানে কথাটা যায়। মাথা উঁচু করে আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আনিকা আকাশের পাশে দাঁড়িয়ে বলে, কি ইন্টারেস্টিং রে? আকাশ থতমত খেয়ে তাকায় আনিকার দিকে। আনিকা সন্ধ্যাকে পান্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, পান্তা খাও নাকি তুমি? আমারও বেশ লাগে খেতে। সন্ধ্যা চুপচাপ আনিকার দিকে চেয়ে রইল। আনিকা বুঝতে পারছে না সন্ধ্যা আসলে কে। সন্ধ্যার মেঝেতে বসে খাবার খাওয়ার ব্যাপারটা চোখে পড়েছিল। সে ভেবেছে সন্ধ্যা আকাশদের বাড়ির কাজের লোক। ভাবনা অনুযায়ী আকাশের উদ্দেশ্যে বলে, নতুন কাজের লোক আনাইছিস নাকি? কথাটা আকাশ সহ তার মা আসমানি নয়নও শুনতে পায়। রান্নাঘর থেকে আনা হাতের পায়েসের বাটি টেবিলের ওপর রেখে এসে সন্ধ্যার হাত ধরে শক্ত গলায় বলে, ওই আমার মেয়ে। আনিকা অবাক হয়। আকাশের বোন কবে জন্মালো, তাও আবার এত বড়? আসমানি নয়ন সন্ধ্যাকে টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেয়। এরপর হাতের প্লেট টেবিলের উপর রেখে বলে, চেয়ার টেবিল রাইখা মাটিতে বইসা খাস কেন? আর একদিন দেখলে মার খাবি আমার হাতে। সন্ধ্যা মন খারাপ করে বোঝায়, আর মাটিতে বসে খাবে না। আসমানি নওয়ান আনিকার উদ্দেশ্যে বলে, তুমিও আসো মা, বইসা খাও। আনিকা সন্ধ্যার দিকে চেয়েছিল। আসমানি নওয়ানের কথা এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসলো। মেয়েটিকে, এটা নিয়ে তার বেশ মনে কৌতূহল জাগছে। আসমানি নয়ন রান্নাঘরের দিকে গেলে আনিকা সন্ধ্যার উদ্দেশ্যে বলে, তোমার নাম কি? সন্ধ্যা মাথা উঁচু করে নীরবে চেয়ে আছে আনিকার দিকে। আনিকা সন্ধ্যার থেকে কোনো রেসপন্স না পেয়ে আরো বেশ কয়েকবার নাম জিজ্ঞেস করে, কিন্তু সন্ধ্যার থেকে কোনো উত্তর না পেয়ে বেচারি হতাশ হয়। এর মধ্যে আসমানি নয়ন রান্নাঘর থেকে এসে আনিকাকে সন্ধ্যার নাম জিজ্ঞেস করছে। শুনতে পেয়ে বলে ওঠে, ওর নাম সন্ধ্যা। ওই কথা কইতে পারে না। কথাটা শুনে আনিকা বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আনিকার দিকেই চেয়েছিল। আনিকা মৃদু স্বরে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। সন্ধ্যা মাথা নেড়ে মৃদু হাসলো। পেছনে তাকালে দেখলো আকাশ তার দিকেই চেয়ে আছে। সন্ধ্যার বিব্রত লাগে। মাথা নিচু করে বাকি খাবারটুকু খাওয়ায় ব্যস্ত হয়। আসমানি নয়ন আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ একবার আমার ঘরে আইসো তো। আকাশ মৃদু স্বরে বলে, আচ্ছা। আকাশ মূলত সন্ধ্যাকে সেদিনের মারা থাপ্পড়ের জন্য ভীষণ অনুতপ্ত বলা যায়। ব্যাপারটা ভাবতেই কেমন যেন বিরক্ত হয় নিজের উপর। মেয়েটি কথা বলতে পারে না, তার উপর সে মেরেছে। এই ব্যাপারটা সে নিজেই মানতে পারে না। প্রয়োজন পড়লে সে বেহিসাব থাপ্পড় সহ আরো বহু শাস্তি দিতে জানে। যেমনটা আজ রেস্টুরেন্টের মেয়েকে থাপ্পড় মেরেছে। তবে সে এর জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয়। কিন্তু সন্ধ্যার ব্যাপারটায় তার ভীষণ গিল্টি ফিল হচ্ছে। এখন উপায় কি? সরি বলে দেয়া। কথাটা ভাবতেই কেমন একটা তিতকুটে অনুভূতি হলো।
আপনা আপনি ভেতর থেকে চলে এলো অসম্ভব। এসব শব্দ সে উচ্চারণ করবে একদমই সম্ভব না। সন্ধ্যা তার খাওয়ার শেষে হাতের প্লেট নিয়ে রান্নাঘরের দিকে যায়। আনিকা সন্ধ্যাকে দেখছে আর একটু একটু করে পায়েস খাচ্ছে। পায়েস তার বেশ পছন্দের, কিন্তু সে মনোযোগ দিয়ে খেতে পারছে না। আকাশের মা নিজের মেয়ে বলে পরিচয় দিলেও মেয়েটিকে, বেচারি এই ভাবনায় ব্যস্ত। আনিকা চেয়ার থেকে উঠে আকাশের সামনে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, ওই মেয়েটা তোদের কে হয়? আকাশ বিরক্তি চোখে তাকায়। আনিকাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যেতে নিলে আনিকা আকাশের হাত টেনে ধরে বলে, আরে বলে যা, এত কৌতূহল নিয়ে থাকতে পারি না। আকাশ রেগে তাকায় আনিকার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাবি, হাত ছাড়। আনিকা কিছু বলতে গিয়েও দেখলো তার সামনে সন্ধ্যা দাঁড়িয়ে, তাদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। সন্ধ্যার দৃষ্টি অনুসরণ করে তাকালে দেখলো সন্ধ্যা তার হাতে আকাশের ধরা হাতের দিকে চেয়ে আছে। আনিকা দ্রুত ভ্রু কুঁচকায়। আকাশ ঝাড়া মেরে তার হাত ছাড়িয়ে নেয়, চিবিয়ে চিবিয়ে বলে, মুড ভালো আছে তাই বেঁচে গেলি। কথাটা বলে উল্টো ঘুরলে সন্ধ্যাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়, কিছু বলল না। বড় বড় পা ফেলে সন্ধ্যাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। আনিকা পেছন থেকে বলে, আরে ভাই, আমার বহুত সুন্দর এক জামাই আছে, ওকে রেখে তোকে নিয়ে ভাবার টাইম নাই আমার। হ্যাঁ, স্বর্ণকারদের সোনা চুরি করলেও এমন ছ্যাদ করে ওঠে না, আর একে টাচ করলেই যেন চামড়া ঝলসে যায়। কথাগুলো বলে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা কেমন অদ্ভুত ভাবে চেয়ে আছে তার দিকে। আনিকা মেকি হেসে বলে, তুমি আন্টির মেয়ে হলে হিসেব মতে তুমি আকাশের বোন। পেট থেকে বের না হয়েও মেয়ে হওয়া যায়, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু তোমার ভাইটা একদম সুবিধার না, বুঝলে, শুধু অসুবিধা দিয়ে ভরা। ভাবলো মেয়েটি হয়তো তার কথা শুনতে পায়নি। এগিয়ে গিয়ে চেয়ারে বসে বাকি পায়েসটুকু খাওয়ায় মনোযোগী হয়। আসমানি নয়ন তার আলমারি থেকে বেশ কয়েকটি কাগজ বের করে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলা তোমার কাছে রাখো। আকাশ হাতের কাগজগুলোর দিকে চেয়ে অবাক হলো। বেশ কয়েকটি মোটা অক্ষরের চেক, তার মধ্যে একটি পুরো 15 লাখ টাকার চেক থেকে টাকা ওঠানো হয়েছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান আঞ্চলিক ভাষায় কথা বললেও তিনি বেশ শিক্ষিত। ভদ্র মহিলার অনার্স কমপ্লিট, এরপর আর পড়েনি তিনি। আকাশ অবাক হয়ে বলে, এত টাকা উঠিয়ে কি করেছো মা? আসমানি নওয়ান মৃদু স্বরে বলে, আমার দরকার আছিল। আকাশের রাগ হয়, মানে তার মা এসব কি শুরু করেছে? একটার পর একটা কাজ করছে, কোনোটা উল্টা তো কোনোটা সোজা। সোজা কাজই বা বুঝবে কি করে? এত টাকা কি করেছে তার মা? রেগে বলে, তুমি এত টাকা কবে তুলেছ, আর করেছোটাই বা কি? আসমানি নওয়ান রেগে বলে, সেই কৈফিয়ত আমি তোমারে দিমু না। আকাশ চোখ বুজে শব্দ করে শ্বাস ফেলল, নিজেকে দমিয়ে তার মায়ের দিকে চেয়ে বলে, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি না মা। কোনো কাজ করার আগে আমাকে অ্যাটলিস্ট জানানো উচিত, এইটুকু অধিকার তো আমার আছে। আসমানি নওয়ান মৃদু সুরে বলে, আমার ইচ্ছে করে নাই। আকাশ হাতে থাকা কাগজগুলো হাতের মুঠোয় দলা পাকালো, এত রাগ লাগছে তার। রেগে মেগে দলা পাকানো চেকগুলো ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, আমারও ইচ্ছে করছে না,
এসব ফালতু কাগজ আমার কাছে রাখতে। কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নয়নের খারাপ লাগলো, আবার নিজের দিকটাও ভাবলো। আসলেই আকাশকে বলা উচিত ছিল তার। তার ভুলের জন্যই আকাশটা কেমন হুটহাট উদ্ভট আচরণ করছে। আসমানি নয়নের রোমের পাশের রোম সন্ধ্যার। সে তার রোমে যাওয়ার সময় আকাশের মুখে টাকার কথাগুলো শুনতে পেয়ে দাঁড়িয়ে যায়। সে আসলে বুঝলো না এসবের কারণ, তবে সন্ধ্যার অবাক লাগে। এই ভদ্র মহিলা অনেক ভালো। অদ্ভুত, তার সাথে তো অনেক ভালো ব্যবহার করে। তার সৎ মা এমন ভালো মানুষের হাতে তাকে তুলে দিল কেন? সে তো পারলে সন্ধ্যাকে জাহান্নামে পাঠাতে চায়। আর তার বাবা, তার মা মারা যাওয়ার সাথে সাথে তার বাবা হারিয়ে গেছে। সে শুধু সকাল আর সায়ন বাবা হয়ে গিয়েছে। তার আর সৌম্য ভাইকে ভুলে গিয়েছে। মা মারা গেলে বাবারা বুঝি এভাবেই স্বার্থপর হয়ে যায়। এগুলো ভাবতে গিয়ে কখন যে চোখ জোড়া ভরে উঠল মেয়েটির। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হঠাৎই জোরে সোরে এক ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায়। আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে কোন দিকে তাকায়নি, হন হন করে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎই সন্ধ্যার সাথে ধাক্কা খায়। সন্ধ্যা তো উল্টে পড়েছিলই। আকাশ নিজেও তাল সামলাতে না পেরে সন্ধ্যার ওপরই ঠাস করে পড়ে যায়। সন্ধ্যা, আকাশ দুজনেই হতভম্ব হয়ে যায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোরই ধারণায় ছিল না। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যার ভেজা চোখ জোড়া তার দৃষ্টিতে পড়ে। সন্ধ্যা কথা বলতে পারে না। ঢোক গিলে দুহাত আকাশের বুকে রেখে আকাশকে ঠেললে আকাশ অদ্ভুত ভাবে তাকায় সন্ধ্যার দুহাতের দিকে। সেখানে সন্ধ্যার উপর বুঝতে পেরে বিড়বিড় করে শীত। এরপর ধড়ফড় করে উঠে দাঁড়ায় সন্ধ্যার উপর থেকে। সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেও মেঝে থেকে দ্রুত উঠে দাঁড়াতে গিয়ে সে চোখ মুখ কুঁচকে নেয়। কোমরে বেশ ব্যথা পেয়েছে, তবে সেসব পাত্তা দিল না, বরং তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরপর কোনো দিকে না তাকিয়ে এক প্রকার দৌড়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। আকাশ তীক্ষ্ণ চোখে দেখলো সন্ধ্যার প্রস্থান। পাশ থেকে আনিকা ভাবুক দৃষ্টিতে বলে, আন্টি বলল, সন্ধ্যার তার মেয়ে। হিসেব মতে সন্ধ্যা তার বোন, কিন্তু বোনের সাথে এমন রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে কেন, বুঝলাম না। আকাশ ধমকে বলে, তখনকার থাপ্পড় এখন খেতে না চাইলে মুখ বন্ধ রাখ। ঘরের ভেতর থেকে আসমানি নওয়ান বেরিয়ে এসে বলে, এইখানে কি পড়ার শব্দ হইল? আকাশ কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে তার ঘরের দিকে। আনিকা মৃদু স্বরে হেসে বলে, আকাশ পড়ে গিয়েছিল আন্টি। তোমার ছেলের শরীরে মনে হয় পুষ্টির অভাব পড়েছে, একটু বেশি বেশি খাওয়াইও তো। আসমানি নওয়ান হাসলো। তিনি ভাবলেন আনিকা মজা করছে। আনিকার বাবা তার আকাশের বাবার বিজনেস পার্টনার। তবে আকাশ আর আনিকার বন্ধুত্ব তাদের ভাবার জন্য নয়, বরং কলেজ লাইফ থেকে আকাশ আনিকা সহ তাদের আরো দুজনের দুটি ফ্রেন্ড সার্কেল ছিল। তখন থেকে সবাই বেশ ভালো ফ্রেন্ড। বাকি দুজনের খোঁজ পাওয়া যায় না। আনিকারই আকাশের বাড়িতে একটু একটু যাওয়া আসা হয়। সন্ধ্যা পেরিয়েছে, প্রকৃতিতে হালকা দিনের আলো এখনো বিদ্যমান। ইরা কার্জন হলের সামনে মাঠে বসে আছে, দু হাঁটু জমা করে তার উপর চিবুক ঠেকিয়ে মলিন মুখে চেয়ে আছে। তার কিচ্ছু ভালো লাগে না। সকালের পর পর সৌম্য চলে গেলে ইরাও বাড়ি চলে গিয়েছিল।
কিন্তু ওই আলিশান বাড়িতে ইরার মন টেকে না। তাই বিকেলে আবারও এই ফাঁকে জায়গাটায় এসে বসেছে। সৌম্যর নাম্বারে কল করেছিল, সে কল রিসিভ করেনি। ইরা জানে সৌম্য ইচ্ছে করেই তার কল রিসিভ করে না। সৌম্য তাকে ইচ্ছে করে কত শত অবহেলা করে, সেসবের হিসেব কষে শেষ করা যায় না। ইরার খুব মন কাঁদে। ভাবনায় কথাগুলো আসতেই ইরার চোখের কোণে পানির কণা জমে। ইরা, হঠাৎই পেছন থেকে সৌম্যর শক্ত কণ্ঠে ইরা ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্য দাঁতে দাঁত চেপে বলে, এখনো এইখানে বসে আছিস কেন? থাপ্পড় খাবি? ইরা পিছু ফিরে সৌম্যর দিকে চেয়ে বলে, তুই যা, আমার ভালো লাগছে না এখানে কিছুক্ষণ থাকে। সৌম্য আশেপাশে তাকায়। এসব জায়গায় মেয়েদের বেশ সেফ, এসব জানে না। রেগে বলে, এক্ষুনি বাড়ি যাবি তুই, এসব জায়গা সেফ নয়, জানিস না? ইরা গাঁটটি মেরে বসে থেকে বলে, আমার জন্য কেন ভাবিস তুই? সৌম্যর বিরক্ত লাগে। রেগে বলে, ইরা, এমনিতেই আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই, ওঠ এখান থেকে। ইরা মাঠ থেকে উঠে সৌম্য সামনে দাঁড়ায়। ওর অনুরোধের সুরে বলে, তোর কি হয়েছে? আমাকে বলছিস না কেন সৌম্য? তোর প্রবলেম সলভ করতে আমি হেল্প করতে পারি না? সৌম্য কিছু না বলে তার ডান হাতে ইরার বা হাতে কবজি ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরা অবাক হলো, সৌম্যর পিছু পিছু যায় আর তার ধরে রাখা সৌম্যর হাতের দিকে চেয়ে থাকে। মুখে একটুখানি হাসি ফুটলো, তবে তা মিলিয়ে গেল। সে জানে সৌম্য একদিন তার থেকে হারিয়েও যাবে। ও সব সময় তার থেকে পালিয়ে বেড়ায়। সৌম্য কিছুটা হেঁটে গিয়ে একটা রিক্সা দাঁড় করায়। ইরাদের বাসা চাংখারপুর পর্যন্ত ভাড়া মিটিয়ে ইরার উদ্দেশ্যে ছোট করে বলে, রিক্সায় ওঠ। ইরা কথা বাড়ালো না, চুপচাপ রিকশায় উঠে বসলো। সৌম্য গম্ভীর গলায় বলে, চেপে বস। ইরা অবাক হয়ে তাকায়। সৌম্য তার সাথে যাবে? যখন তারা শুধু বন্ধু ছিল তখন কত একসাথে বসেছে। কিন্তু হঠাৎই কেন যেন তাদের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে গিয়েছে। সৌম্য তাকে অ্যাভয়েড করতে শুরু করে। দীর্ঘশ্বাস ফেলে ডান দিকে একটু চেপে বসলে সৌম্য রিকশায় উঠে বসে। এরপর মৃদু সুরে বলে, মামা চলো। ভদ্রলোক রিকশা চালানো শুরু করে। এরা দুই হাত জমা রাখে। রিকশার ঝাঁকুনিতে সৌম্যর হাতের সাথে ইরার হাতে ধাক্কা লাগে। সৌম্য খুব স্বাভাবিকভাবে বসে আছে, দৃষ্টি সামনে রাস্তার পানে। আবার একটু পর পর ফোনে কিছু করছে। এরা মাঝে মাঝে আর চোখে সৌম্যর দিকে তাকায়। শ্যামবর্ণের ছেলে সৌম্য ইরার চোখে সৌম্যকেই ধরে। হাজারো ফর্সা ছেলেদের ভিড়ে বারবার ইরার চোখ আটকে যায় শ্যামবর্ণের সৌম্যতে। সৌম্যর চোখ দুটো বেশ সুন্দর, চোখে লাগে ভীষণ। প্রথম যেদিন সৌম্য তাদের বাড়িতে গিয়েছিল সেদিন তার মা দেখে মন্তব্য করেছিল, ছেলেটির চোখ দুটো মনে হয় আর্ট করা। ইরা ভীষণ হেসেছিল সেদিন তার মায়ের কথায়। সৌম্য বিব্রত বোধ করেছিল। ইরা কত মজা করেছিল সৌম্যর সাথে। সৌম্য রেগে যাচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিল না। সেসব দিনগুলো কেমন যেন হারিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটি সৌম্য ঘেমে গিয়েছে বুঝতে পেরে ইরা সৌম্যর দিকে একটু বাড়িয়ে দিলে। সৌম্য তার ফোনে দৃষ্টি রেখেই বলে, লাগবে না। ইরার মলিন মুখখানি আরো মলিন হয়। মন খারাপ করে বলে, তুই আমার কল রিসিভ করিস না কেন সৌম্য? সৌম্যর কাট কাট জবাব ভালো লাগে না তাই।
ইরার চোখ দুটো ভরে ওঠে। মেয়েটির বাচ্চাদের মতো করে কাঁদতে ইচ্ছে করলো। মাথা নিচু করে নিল। হাজার চেষ্টা করেও নোনা পানি আটকাতে পারলো না। টুপ করে হাতের ওপর দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আরেকবার আর চোখে সৌম্যর দিকে তাকালে দেখলো সৌম্য ফোনে ব্যস্ত। ইরা মাথা নিচু করে আড়ালে তার ভেজা চোখ জোড়া মুছে নেয়। বেশ কিছুক্ষণের মাঝে রিকশাওয়ালা ইরার বাড়ির সামনে রিকশা দাঁড় করাইলে ইরা চুপচাপ রিকশা থেকে নেমে যায়। সৌম্যকে বাসায় আসতে বলতে চেয়েও বলল না। আসবে না তো উল্টো এমন কিছু বলবে যা তাকে শুধু কষ্টই দিবে। সৌম্য ইরার দিকে চেয়ে বলে, ভেতরে যা। ইরা দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে এগিয়ে যায়। সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে। ইরার গায়ের রং ধবধবে ফর্সা, চোখে লাগে খুব, দীর্ঘ কপাল, গোলগাল মুখ, হাইট 5 ফুট 4 ইঞ্চি। চোখে পড়ার মতো সুন্দর ইরা। বাবার টাকার অভাব নেই, এক বাবার এক মেয়ে। অথচ এই মেয়ে সব পিছে ফেলে সৌম্যর পিছে পড়ে থাকে। কি আছে তার? কিচ্ছু নেই তার। যা আছে সব তো দুঃখ। সৌম্যর কথাগুলো ভেবে চাপা শ্বাস ফেলে। ইরাকে যতক্ষণ দেখা গেল দেখল, একবারের জন্য চোখ এদিক ওদিক দেয়নি। ইরা মেইন গেটের ভেতর পা রেখে সৌম্যর দিকে তাকালে সৌম্য সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। সৌম্যকে ফোনে ব্যস্ত দেখে ইরার চোখ জোড়া আরেকবার ঝাপসা হয়। দরজা আটকে ভেতরে চলে গেলে সৌম্য ঘাড় ঘুরিয়ে তাকায় ইরাদের বন্ধ দরজার দিকে। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, তোর সুখ প্রাপ্য ইরা, কিন্তু আমার খাতায় সুখের পরিমাণ যে শূন্য। সৌম্য রিকশা থেকে নামতে গেলে ফোন করে। কারো আসলে পরিচয় কারো। কল থেকে রিকশা থেকে কল রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে কিছু বলল বোধ হয়। সৌম্য আর রিকশা থেকে নামলো না। ফোন পকেটে রেখে রিকশা ঘুরিয়ে নাজিরা বাজারের দিকে যেতে বলে রিকশাওয়ালাকে। রাত প্রায় 8টা 30। আকাশ নাজিরা বাজারের একটি রেস্টুরেন্টে বসে আছে। কারো জন্য অপেক্ষা করছে। একটু পর পর হাত ঘড়িতে সময় দেখতে আবার ফোনে কিছু করছে। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাতের হাত এগিয়ে দিয়ে সালাম দেয়। আকাশ ডান হাত বাড়িয়ে সৌম্যর হাত সাথে হাত মেলায়, সাথে সালামের উত্তর নেয়। সৌম্যকে বসতে বললে সৌম্য আকাশের সামনের চেয়ারে বসে। একে অপরকে জিজ্ঞেস করে কেমন আছে। এরপর আকাশ হালকা কিছু অর্ডার করে, সাথে 2 কাপ কফি অর্ডার করে দেয়। এরপর সৌম্যর উদ্দেশ্যে বলে, শিমুকে পড়াতে আসছো না কেন? সৌম্য মৃদু স্বরে বলে, ভাইয়া আমার কিছু প্রবলেমের কারণে যেতে পারছি না। 2-1 দিনের মাঝেই যাব। আকাশ ছোট করে বলে, ও ওকে। এরপর পকেট থেকে একটি খাম বের করে সৌম্যর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা রাখো, আমি নেক্সট 1 সপ্তাহ থাকবো না। এই জন্যই মূলত তোমাকে ডেকেছি। সৌম্য মৃদু হেসে বলে, থ্যাংক ইউ ভাইয়া। আকাশের দেওয়া প্যাকেটটি তার পাশে রাখলো সৌম্য। আকাশের খালাতো বোন শিমুকে প্রাইভেট পড়ায় সৌম্য। আকাশের খালু বেঁচে না থাকায় আকাশ তার খালাদের মোটামুটি সব দেখাশোনা করে। সৌম্যকে টিচার হিসেবে ঠিক করে দিয়েছিল। শিমু ক্লাস 10-এ পড়ে। আকাশ সৌম্য খোঁজ পেয়েছিল তার। ভার্সিটিতে অনেক পরিচিতদের সাথে যোগাযোগ করে। আকাশ ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল, সেই হিসেবে সৌম্যদের বড় ভাই। আকাশকে মাস্টার্সের 1 বছর ভার্সিটিতে পেয়েছিল সৌম্যদের ব্যাচ। এরপর আকাশ বিদেশ চলে যায়। আকাশ সৌম্যকে যে টিউশন ফি দিল, এটা মূলত শিমুকে পড়ানোর ফিস।
আজ মাসের ৩ তারিখ। সৌম্য গত ১ বছর থেকে শিমুকে পড়ায়। সে একমাত্র শিমুর ফিস প্রতি মাসের ১ম তারিখে পায়, যেটা তাকে আকাশ দিয়ে থাকে। এইবার সৌম্য না যাওয়ায় আকাশ নিজেই ডেকে তাকে ফিস দিয়ে দিল। কত টিউশনের টাকা তো ১০ তারিখ পেরিয়ে যায়, আবার ১৫ তারিখও পেরিয়ে যায়। আকাশ কফির কাপে চুমুক দিয়ে সৌম্যর উদ্দেশ্যে বলে, কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে? সৌম্য ভদ্রতা সূচক মাথা নেড়ে বলে, জি ভাইয়া ভালো। আকাশ অর্ধেক কফিটুকু খেয়ে উঠে দাঁড়ায়, ফোন পকেটে রেখে সৌম্যর উদ্দেশ্যে বলে, তোমার বেশি প্রবলেম হলে কয়েকদিন গ্যাপ দিতে পারো, প্রবলেম নেই। সৌম্য দাঁড়িয়ে মৃদু সুরে বলে, জি ভাইয়া। এরপর আকাশের দিকে হাত বাড়ালে আকাশ পুনরায় হাত মেলায় সৌম্যর সাথে। দুজন একসাথে বেরিয়ে যাওয়ার সময় সৌম্য পেমেন্ট করতে গেলে আকাশ সৌম্যকে ধমকে সরিয়ে দেয়। এরপর সে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, শিমু ফাঁকি দিলে আমাকে ইনফর্ম করবে অবশ্যই। সৌম্য মাথা নেড়ে সম্মতি জানায়, সাথে একটু হাসে। শিমু মেয়েটি বেশ চঞ্চল আর একটু একটু ফাঁকিবাজ। যখন মেয়েটির মা তার সাথে পারে না, তখন আকাশকে বাড়িতে ডাকলে শিমু তার কাছে সুরসুর করে পড়তে বসে। বেশ ভয় পায় আকাশকে। ভার্সিটিতে আকাশের জুনিয়ররাও আকাশকে বেশ ভয় পেত। তাদের মধ্যে সৌম্যদের ব্যাচও ছিল। অবশ্য ভয় পাওয়ারই কথা। কোথাও কোনো ঝামেলা হলে সেখানে আকাশ হকি স্টিক নিয়ে হাজির হয়ে যেত। যে আসল দোষী কোনো কথা ছাড়াই তাদের এলোপাথারি পেটাতো। সৌম্য পার্সোনালি আকাশকে পছন্দ করতো না আকাশ ভার্সিটি থাকাকালীন। তবে সৌম্য লাস্ট ১ বছর আকাশের বোনকে পড়াতে এসে বুঝেছে আকাশ ভীষণ অমায়িক একজন মানুষ, খুবই বিবেকবান, সাথে মন মানসিকতাও বেশ ভালো। সৌম্য রাস্তার ধার দিয়ে একা একা হাঁটছে, দুহাত প্যান্টের পকেটে গুজে রাখা। টাকা পেয়ে তার মেয়েদের মতো কান্না পাচ্ছে। শিমুকে পড়িয়ে সৌম্য পুরো ১২,০০০ টাকা পায়। এই টাকা থেকে সে সবার আগে সন্ধ্যার জন্য কিছু টাকা সরিয়ে রাখে। কিন্তু তার সেই বোনটা যে আজ কোথায়, সেটাই জানতে পারলো না। ও ভালো আছে তো? সে কি খুঁজে পাবে না তার বোনটাকে? সন্ধ্যা কি আর তার দিকে মায়া ভরা চোখে তাকাবে না? এই শহরেই তার বোনকে রাখবে, তার কাছে রাখবে। তার বোনের স্বামীকে। কোনো মানুষ রূপী অমানুষ নয়তো। তার বোনকে সেখানেও কি অত্যাচার করা হয়? সৌম্যর নিজেকে দুর্বল লাগে। রাস্তার পাশে বসে পড়ে। চোখের পর্দায় শেষবারের মায়ের অসহায় চাহনি ভেসে উঠল, যে চাহনিতে ছিল সন্ধ্যাকে দেখে রাখার আকুতি। ভেসে উঠল সন্ধ্যার মায়াভরা মুখ। প্রতিবার শহরে ফেরার সময় সন্ধ্যা তার দিকে ভেজা চোখে তার দিকে চেয়ে থাকতো, যে দৃষ্টিতে মিশে থাকতো তার ভাই কেন এই নরক থেকে তাকে বের করে আনে না। এরপর ইরার টলমলে চোখজোড়া ভেসে ওঠে, যে চোখজোড়ায় কত শত অভিমান, অভিযোগ সৌম্যকে ঘিরে। কিন্তু সৌম্যর এসব দেখার সাহস হয় না। তার জীবনটা অভিশপ্তের মতো, সবাই হারিয়ে যায় তার থেকে। আর যে পাশে থাকতে আসে, সৌম্য তো তার নখের যোগ্যও নয়। মাথা যন্ত্রণা শুরু হয়, দুহাতে মাথার চুল টেনে ধরে। ঘড়ির কাঁটা জানান দেয় রাত ১০টা ৩০। সন্ধ্যা তার ঘরের ব্যালকনির এক কোনায় দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। ভাইয়ের কথা খুব মনে পড়ছে। তার ভাই একরকম এরকম তারিখ গ্রামে আসে। সে গ্রামে কষ্ট করে থাকলেও মাসে কয়েকবার করে তার সৌম্য ভাইকে দেখতে পেত, কত শান্তি পেত। সৌম্য ভাইয়া তাকে মজা করে বলতো, বনু আমার একটা কুড়িয়ে পাওয়া বোন আছে বুঝলি,
ওর নাম শুনবি। সন্ধ্যা আগ্রহের সাথে তার ভাইয়ের দিকে চেয়ে থাকতো। সৌম্য মনে মনে হেসে বলতো, ওর নাম সন্ধ্যা। সন্ধ্যা রেগে সৌম্যর বাহুতে কিল দিয়ে মুখ ফুলাতো। সৌম্য সন্ধ্যার জন্য আনা কেনা জামা বের করে সন্ধ্যার সামনে ধরলে সন্ধ্যার ভাইয়ের প্রতি সব অভিমান মুছে যেত। সন্ধ্যা জামা পরতে বললে সন্ধ্যা ঝটপট করে ভাইয়ের দেওয়া জামা পরে এসে তার ভাইকে দেখাতো। সারা সপ্তাহের সৎ মায়ের অত্যাচার এক নিমিষেই ভুলে যেত যখন তার একটা মাত্র আপন ভাইয়ের সাথে একটুখানি খুনসুটি কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। ব্যালকনির গ্রিলে মাথা ঠেকিয়ে চোখ বুজলো। সৌম্য ভাইয়া কি তাকে নিতে আসবে না? গ্রামে যায়নি তার ভাই, বাবার থেকে শুনে কেন তাকে নিতে আসছে না সৌম্য ভাইয়া? বেশ অনেকক্ষণ নীরবে চোখের পানি ফেলে মেয়েটি। এরপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। সাম আসমানি নেওয়ান তার ঘরে যেতে বলেছে। বলেছে তাকে মাথায় তেল দিয়ে দিবে। সন্ধ্যা না করেনি। ভদ্রমহিলা তার কথা খুব ভাবে। সন্ধ্যার ভালোই লাগে, অনেকটা মায়ের আদরের মতো লাগে। টেবিলের ওপর থেকে একটি তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে হঠাৎ বোতল থেকে বেশ অনেকটা পরিমাণ তেল ঢেলে মেঝেতে পড়ে যায়। বোতলের মুখ আগলা থাকায় এমন হয়েছে। সন্ধ্যা বুঝতে পারেনি, বিরক্ত হলো নিজের উপর। আবার উল্টো ঘুরে এগোয় জায়গাটুকু মুছে ফেলবে বলে। আকাশ অফিস থেকে ফিরেছে। তার কাছে থাকা চাবির দ্বারা দরজা খুলে মাত্র বাড়ির ভেতর প্রবেশ করেছে। দরজা লাগিয়ে উল্টো ঘুরে দেখলো শাড়ি পরা একটি মেয়ে মাথায় ঘোমটা টানা ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ বুঝলো এটা সন্ধ্যা। তাদের বাড়িতে সন্ধ্যা ছাড়া এভাবে কেউ থাকে না। সন্ধ্যার দিকে চেয়েই আকাশ এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তেলের ওপর পা পড়ায় আকাশের পা পিছলে যায়। বেচারা ঠাস করে মেঝেতে পড়ে যায়। ধপ করে শব্দ হয়। আকাশ হতভম্ব হয়ে নিজের দিকে চেয়ে আছে। মেঝেতে একদম ছড়িয়ে বসে পড়েছে সে। এদিকে সন্ধ্যা কিছু পড়ার শব্দ পেয়ে দ্রুত পিছু ফিরে তাকায়। আকাশকে মেঝেতে পড়ে থাকতে দেখে বেশ চোখ বড় বড় করে তাকায়। আকাশ তার সামনে দাঁড়ানো সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যার হাতে তেলের বোতল দেখে যা বোঝার বুঝলো। পায়ের নিচে পিচ্ছিল কিছু পড়েছে, এটা বুঝতে তো বুঝেছে। তেলের বোতল দেখে পুরোটাই বুঝলো। সন্ধ্যা বারবার ঢোক গিলছে। আকাশ সন্ধ্যার দিকে শক্ত চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, চোখে দেখো না? সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।